এইচএসসি 26 ব্যাচ আমার বোর্ডে যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে প্রতি সিজনে পোলাপান্নার বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে। অ্যাডমিশন সিজন শেষ হয়ে যায়, বাট ওরা এগুলোর উত্তর কখনো পায় না। তা আমি চিন্তা করলাম এমন একটা ভিডিও বানায় রেখে যেটার ভিতরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যত ধরনের প্রশ্ন হইতে পারে, একদম কাট মার্কস, এলিজিবিলিটি, রান মেথড নিয়ে শুরু করে কোন জায়গা থেকে ম্যাথ সলভ করবো থেকে শুরু করে এভরিথিং, ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি হয় কিনা, সাস্টের প্রিপারেশন কেমন, এমআইএসটি কেমন, আইইউটি, বুটেক্স, বুয়েট, সিকিউরেট, সব কিছু এই একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ ইনক্লুড করব। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি, কারণ প্রত্যেকটা পয়েন্টে তোমাকে এখানে একটু হইলেও শোনা যাইতে হবে। সো আমি চাই না তোমার সময় খুব একটা বেশি নষ্ট হোক। তো প্রথম যেটা একদম ফার্স্ট, এলিজিবিলিটি নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলছি, বাট এগেন তোমাকে একটু ছোট্ট করে বলে রাখি। এলিজিবল ক্রাইটেরিয়া যদি বুয়েটের চিন্তা করো, এইবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা এরকম 5টা মিলায় 25-এর মধ্যে আইদার ওরা 22.5 চাবে, এইটা একটা ক্রাইটেরিয়া হইতে পারে, অথবা শুধুমাত্র পিসিএমে ওরা জিপিএ 15 চায় বসতে পারে। এর থেকে কঠিন বুয়েট ক্রাইটেরিয়া দিবে না। সিকিউরিটির ক্রাইটেরিয়া কেমন হবে? আগের সিজনে যেমন ছিল, যেমন পিসিএমে 15-তে ওরা জিপিএ 14 চায়, এই ধরনের নাম্বার ক্রাইটেরিয়াই চাবে। সো এলিজিবল লিস্ট নিয়ে আমরা এতটা বদার না দেখে শুরুতে এটা নিয়ে কথা একটু কম বললাম, কারণ এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি। নেক্সটে যেটা নিয়ে সব থেকে বেশি হাইপ থাকে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। কাট মার্কস, বুয়েটে কত নাম্বার পাইলে চান্স হয়, সিকিউরিটিতে কত নাম্বার পাইলে চান্স হয়। আমি তোমাকে একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। বুয়েটে আমি যখন রিটার্নে বসছিলাম, আমাদের সময় প্রিলি ছিল, তো আমাদের ক্ষেত্রে রিটার্ন এক্সাম ছিল 40টা। তো আমি নিজে 40টার মধ্যে উত্তর করছিলাম একদম অ্যাকুরেটলি 22টার মতো। সো বেসিক্যালি আমি 220 পাইছি 400-র ভিতরে। পার্শিয়াল কিছু নাম্বার আছে, ওইগুলো ক্যালকুলেট করলে বড় জোর এটা 250 হবে। আমি সিভিলে পড়তেছি। সো বুয়েটের কাট মার্কস, আমি এরকম ফ্রেন্ডকে চিনি যারা বুয়েটে পড়তেছে, ওরা 20টা উত্তর করে এসে বুয়েটে পড়তেছে। তো বুয়েটে যদি কেউ 50%-এর অধিক নাম্বার রেজ করতে পারে, তাহলে তার একটা সিট এসে পড়ে, এবং সে যদি কোনোভাবে 60 থেকে 70 এনশোর করতে পারে, তাহলে তার টপ 500 একটা জায়গা হয়ে যায়। সো কাট মার্কস হচ্ছে এরকম। সিকিউরিটির ক্ষেত্রেও একদম সেম কথা, সাস্টের ক্ষেত্রেও সেম কথা। যে কোনো ভর্তি পরীক্ষায় মেডিকেল টেস্ট বাদে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বাদে যে কোনো ভর্তি পরীক্ষায় একদম সেফেস্ট কাট মার্কস হচ্ছে 55 থেকে 60%। এবং একটা প্রশ্ন আসে যে ভাই এতটুকু মাত্র নাম্বার, এটা তো তুলতে পারা সবারই কথা, তাহলে সবাই কেন তুলতে পারে না? এইটার প্রশ্নের উত্তরে আমরা একটু সামনে বলবো, সামনে যাই বলবো আমরা, ঠিক আছে? আমি ছোট্ট একটা ক্লিপ প্লে করব, ওই ক্লিপটা প্লে করার পরে তুমি উত্তরটা পাবা। ওই ক্লিপটা দেখলে তুমি বুঝবা যে কেন পারে না, একদম প্রুফ পাওয়া যাবা, ঠিক আছে? সো আমাদের এলিজিবিলিটি নিয়ে আমরা কথা বলছি। আমাকে একটু হেল্প করে তোমরা নিজেরা একটু যায় দেখো যে সবগুলো বলতেছি কিনা, কাজ একটা মিস গেলে কিছু একটা অধরা থেকে যাবে। এরপরে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে? আমি বুয়েট নিয়ে কথা বলি, সিকিউরিট বাকিগুলো এমনি অটো তুমি বুঝে যাবা। তো বুয়েটে এবার রিটার্ন কোশ্চেন আসছে কয়টা? 600 নাম্বারের। সো 60টা কোশ্চেন। আর ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটা একটু চিন্তা করি। প্রথমত বুয়েটের 3 ধরনের ক্যাটাগরির কোশ্চেন হয় প্রতি সিজনে, প্রতি বছরে বুয়েটে 3 ধরনের ক্যাটাগরির কোশ্চেন হয়। 1 নাম্বার ক্যাটাগরি যেটা বেসিক্যালি বেসিক কোশ্চেন থাকে, মানে একদম বিগত বছর পারা জিনিস, এই জিনিসগুলো থেকে কোশ্চেনটা হয়। তো এই ধরনের কোশ্চেনের কাউন্ট কত থাকে এটা আমাদের জানতে হবে। সেকেন্ড, একটু থিওরিটিক্যাল প্লাস বেসিক মিলায়ে কোশ্চেন, মানে থিওরি প্লাস ম্যাথের একটা কম্বিনেশন, এরকম একটা কাউন্ট থাকে। আর আরেকটা থাকে হচ্ছে একদম টপ 10 কোশ্চেন। সো প্রথমতেই বুঝো, বুয়েটে টপ 10 কোশ্চেন থাকে 5টা থেকে 7টা, অর্থাৎ বুয়েটে যারা ফার্স্ট 10-এর মধ্যে যাবে এই স্টুডেন্টগুলো বাদে এটা উত্তরই করতে পারবে না। এরকম কোশ্চেন থাকে 5টা থেকে 7টা, 60টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? এটা গেল। এইবার আমাদের থিওরি বা ম্যাথের একটা মিক্সচার আছে, অর্থাৎ তুমি শুধুমাত্র ফর্মুলা জানলে পারবা না, একটু প্যাচ আছে। এই ধরনের কোশ্চেন এখানে থাকে 10টা থেকে 15টা কোশ্চেন এরকম থাকে। এবার আসো বেসিক বা বিগত ধরনের কোশ্চেন, বিগত বছরের প্যাটার্ন থেকে আসা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন থাকে 30টা থেকে 40টা। এখন এই 30 থেকে 40টা, 10টা থেকে 15টা, এটা প্রতি বছর একটু 19-20 হয়। অর্থাৎ কোনো টাইম বিগত বছরের কোশ্চেন 30টা আসবে, একটু পেঁচানো কোশ্চেন তখন এখানে দেখা যাবে 20টা চলে আসছে, কখনো এখানে 40টা আসবে, তখন এখানে 10টা আসবে। সো এখানে একটু শাফলিং হয়। বাট ইভেনচুয়ালি আমরা যেহেতু জানি যে বুয়েট মানেই এটার কাট মার্কস হচ্ছে 50 থেকে 55% হচ্ছে বুয়েটের জন্য। সিকিউরিটি একটু বেশি লাগে 55 থেকে 60, বাট বুয়েটে 50 থেকে 55 একদম সেফ জোন।
তো আমাদের মার্ক যেহেতু এইটা 50 থেকে 55, তুমি খেয়াল করলে দেখো 60-এর 50% কিন্তু 30। তো বেসিক্যালি তোমার যদি এই একটা জায়গা পুরোপুরি দখল থাকে, তার সাথে যদি এইটা সামান্য একটু দখল থাকে, বুয়েট কিন্তু হয়ে যায়। তো এবার একটা প্রশ্ন আসতেই পারে, যে আমি শুরুতে বললাম একটুখানি যে ভাই মানে পারা জিনিস পারলেই তো হয়ে যাওয়ার কথা, অর্থাৎ বিগত বছর পারলেই তো হয়ে যাওয়ার কথা, তাহলে হয় না কেন? আচ্ছা বিগত বছর পারলে যে হয়, বললাম একটা ক্লিপ প্লে করবো, চলো ক্লিপটা একটু ছোট্ট করে দেখে আসি। অ্যাডমিশনের সময় পরীক্ষার হলে গিয়ে ট্রাস্ট মি, তুমি আমার মনে করবা, পরীক্ষার হলে বসে মনে করবা, নয়তো বের হয়ে মনে করবা, পরীক্ষার হলে বসে তোমার মাথায় কোনো লজিক কাজ করবে না। মানে তুমি প্রত্যেকটা পরীক্ষার হল থেকে বের হবা যে ভাই আমি পারা জিনিস দুই একটা ছেড়ে দিয়ে এসছি। তাহলে এই যে না পারা জিনিস পারতে হয় না। অ্যাডমিশনে মানুষ চান্স পায় না কেন জানো? পরীক্ষার হলে তুমি একটা জিনিস পারো না, তুমি পরীক্ষার হলে চিন্তা করে দেন তুমি উত্তর করে আসবা, এটা খুব রেয়ার কেস। পরীক্ষার হলে কি করতে হবে? জানা জিনিস, পারা জিনিস, মুখস্থ জিনিস ঢেলে দিয়ে আসতে হবে। এটাই আসলে মানে যতই যা বলি, এটাই আসলে চান্স পাওয়ার টেকনিক। ওয়েল, দাদার কথা শুনে কি বুঝলা? দাদা তো অনেক এক্সপিরিয়েন্স, রাইট? সেই পারা জিনিসগুলো পারতে হয়, এখন এগুলো পারে না কেন? এটার উত্তর বোঝার জন্য আমাকে একটু এক্সাম হলের পরিবেশটা বুঝতে হবে। এইটা নিয়ে যদি কথা বলে চলে আসে, এটা হচ্ছে রান মেথড নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো বেসিক্যালি আমি আমার উইকলি এক্সামের একটা নিজস্ব এক্সপিরিয়েন্স তোমাকে বলি। প্রথমবার যেবার আমি উইকলি এক্সামে অ্যাপিয়ার করছিলাম উদ্ভাসের, আমার সেন্ট্রাল র্যাঙ্ক আসছিল 3000-এর বাইরে, এবং তার ঠিক মাত্র 4 থেকে 5টা উইকলি এক্সাম পরে, 4 থেকে 5টা উইকলি এক্সাম পরে যায় আমার র্যাঙ্ক চলে আসছিল টপ 30 সেন্ট্রালে। তো এই ঘটনাটা আমি আসলে কীভাবে ঘটাইছিলাম? তো প্রথমত এই জিনিসটা বুঝো, আমি প্রথম উইকলির জন্য যতটুকু পরিশ্রম করছিলাম, যে উইকলিতে আমার টপ 30 আসছে, এটাতেও আমি সেম পরিশ্রম করছিলাম। ছোট্ট একটা জায়গায় স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স ছিল। আমি যখন র্যাঙ্ক 3000 প্লাস হইলো, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কোশ্চেনটা একটু উল্টায় দেখলাম। আমি উল্টায় দেখলাম যে আমি এখানে উত্তর করছি, দেখা গেছে যে ধরো আমার রিটার্ন এমসিকিউ মিলাই ঝিলাই তো পরীক্ষা হইতো, আমি দেখছি যে আমি এখানে লিটারালি 40%ও কারেক্ট অ্যান্সার করে আসতে পারি নাই, 40% উত্তর করতে পারি নাই। এবং তখনই আমার মাথায় ধরা খাইলো যে আমার মেইন যে জায়গাটাতে ফল্ট পড়তেছে, সেটা হচ্ছে আমি সবগুলো কোশ্চেনের চেহারাই দেখতে পারি না পরীক্ষার হলে। কথাটা তুমি যখন উইকলি এক্সাম দিয়ে আসবা, মানে আমার কথা না, দাদার কথাটাই, তুমি একদম 100% বিলিভ করতে পারবা যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটা জায়গা যে পরীক্ষায় তোমার পারা জিনিস বসে থাকবে, ওইটার চেহারাই তুমি দেখতে পারবা না, কারণ তুমি একটা কঠিন জিনিস নিয়ে বসে আসো। সো এইখানেই মেথডটা চলে আসে, রান মেথড। আমি এর পরের পরীক্ষাগুলোতে যেটা করা শুরু করলাম, ধরো আমি 1 নাম্বার কোশ্চেন উত্তর করতেছি, যদি উত্তর করতে পারি আমি উত্তর করব, যদি উত্তর করতে না পারি স্কিপ করব। বা এটা তো খুব বেসিক থিওরি, এটা আমি বুঝবো কেমনে পারবো নাকি পারবো না, পারা নাকি না পারা, কারণ পরীক্ষার হলে তো অনেক টেনশন থাকে। এইটা বোঝার সহজ একটা সিস্টেম আছে, এটাকে আমি 30 সেকেন্ড রুল বলি। 30 সেকেন্ড রুল জিনিসটা কি? তোমার যে কোশ্চেনটা দেওয়া আছে, এই ধরো কোশ্চেনটা দেওয়া আছে, তুমি যখন কোশ্চেনটা পড়তেছো তখন একটু ছোট্ট ছোট্ট করে আন্ডারলাইন করে যাবা যে এটা হচ্ছে আমার ত্বরণ দেওয়া, স্মরণ দেওয়া, সময় দেওয়া। এটা তুলতে তোমার মোটামুটি 15-20 সেকেন্ড লাগে, মানে তোমাকে আলাদা করে তুলতে হবে না। রিটার্নের ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, রিটার্নের ক্ষেত্রে কি করতাম একটু দেখাই দেই। এই হচ্ছে তোমার জায়গাটা, তো এখানে তোমার কোশ্চেনটা আছে, ঠিক আছে, ছোট্ট করে কোশ্চেনটা দেওয়া আছে, তোমার এখানে লেখার জায়গা দেওয়া। তো আমি একদম বাম পাশে ত্বরণ দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সিম্পল জিনিসপাতি লিখতেছি, একটা কলম দিয়ে লাইন টেনে দিতাম। এইবার যা দেওয়া আছে সেটা দিয়ে কি আমি প্রশ্নের উত্তর করতে পারি নাকি পারি না, এই সিদ্ধান্তটা নেওয়ার পালা। এবং এই সিদ্ধান্তটা আমি নিব লিটারালি 30 সেকেন্ডের ভিতরে। এই রুলটা যদি তুমি স্কিপ করো ভাই, অ্যাডমিশনে চান্স পাবা না। প্রতি সিজনে এই রুলটা মানুষ ফলো করে, আমি ভিডিও বানাই, এটা ফলো করে মানুষ। সো বলতেছি 30 সেকেন্ড রুল কি দেওয়া আছে তুলসী, উত্তর করতে পারলে পারবো, না পারলে চলে যাবো। এই সিদ্ধান্ত আমি কতটুকু টাইমে নিচ্ছি? লিটারালি 30 সেকেন্ডের মধ্যে। এটা কি পসিবল কিনা? অফকোর্স পসিবল। সামনে যে কোনো বই খুলে দেখো, তুমি এই কাজটা করতে পারো, 30 সেকেন্ডের মধ্যেই একটা সিদ্ধান্তে চলে আসা যায় যে তুমি এটা পারবা নাকি পারবা না। আমরা পারি না কেন এই সিদ্ধান্তটা নিতে? কারণ আমরা কখনো এই যে ডাটাটা তুলি না। ডাটা না তুললে তোমার ব্রেন কখনো বুঝে না যে আমি এই ফর্মুলা আদৌ পারবো নাকি পারবো না, কি চাইছে এটাকে আমি বাইর করতে নাকি পারবো না, এটা আমরা বুঝি না। সো দ্যাটস ওয়াই শুরুতেই আমাকে এটা বাইর করে নিতে হবে, থিওরি কি আছে না আছে, কি দেওয়া আছে নাকি, আমি পারি নাকি, এটা জানতে হবে। 30 সেকেন্ডের মধ্যে যদি ডিসাইড করতে পারি যে আমি এটা পারি, আমি এটা উত্তর করবো। এখানে এই যেরকম করে লিখবা দাগ, লিখবা দাগ। 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে দেন উত্তর করা শুরু করবো। উত্তর করতে হতে তোমার 3 মিনিট লাগবে, বেসিক ব্যাপার। যদি উত্তর করতে না পারি, সাথে সাথে আমরা সুইচ করে চলে যাব নেক্সট কোশ্চেনে। এটাকেই বলা হয় 30 সেকেন্ড রুল। এখন আমি শুরু করছিলাম 1 নাম্বার কোশ্চেন থেকে, এরকম করে স্কিপ করবো, উত্তর করবো, এরকম করতে করতে আমার টার্গেট থাকবে 60 নাম্বার পর্যন্ত যাওয়া।
সো তুমি হয়তো কখনো এটা যাইতেই পারো না। এই না যাইতে পারার যেটা মেইন রিজন থাকে সেটা হচ্ছে তুমি 30 সেকেন্ড রুলটা কখনো ফলো করো না। সো যদি ফলো করো প্রথম এক্সামেই দেখবা যে তুমি এটা পারতেছো। সো একবার রাউন্ড দিয়ে আসার পরে তোমার কিন্তু দেখবা যে মোটামুটি পারা জিনিসগুলো উত্তর হয়ে গেছে। কয়েকটা জিনিস যেগুলো বাকি থাকবে এটা আসবে তোমার রান 2-তে, অর্থাৎ তুমি আবারও 1 নম্বরে যাবা, দেখবা কোনটা কোনটা বাকি আছে। এবার এটা ক্যাচ পার্ট হচ্ছে তোমার কিন্তু অনেকগুলারই মেজরিটি কোশ্চেনের কিন্তু এই জিনিসটা তোলা আছে। সো এতটুকু টাইমে কিন্তু ব্রেইন অনেকটাই ফিগার আউট করার চেষ্টা করবো আমি এটা পারি কি পারি না। সো সেকেন্ড রানে তুমি দেখবা আরও এক্সট্রা কিছু কোশ্চেন অ্যাড হচ্ছে, এবং আমার ক্ষেত্রে এই জিনিসটা এটাই ঘটতো যে প্রথম রানে ধরো তুমি 20টা উত্তর করতে পারছো, সেকেন্ড রানে 10টা, থার্ড রানে যদি আর কোনোভাবে 5টা উত্তর করে ফেলো তাহলে কিন্তু তোমার প্রায় 60% নাম্বার উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ টপ 500-এ তুমি ঢুকে যেতে পারো। সো মেইন কথা হচ্ছে তুমি যদি এখানে মোটামুটি 3টা রান দিতে পারো তাহলে তুমি দেখবা পারা জিনিস উত্তর করে আসতেছো। উইকলি 1 যেটাতে আমার র্যাঙ্ক লিটারালি 3000-এর বাইরে গেছিল, আমি একটা জিনিস খালি বুঝলাম যে আমি 40%ও উত্তর করতে পারি নাই। তার মানে আমি অ্যাটলিস্ট এই কোশ্চেনের মধ্যে 60% মতো জিনিসপত্র পারতাম। কোশ্চেন যতই কঠিন হোক না কেন, ঠান্ডা মাথায় বসলে তুমি দেখবা 60% উত্তর করতে পারো। তো একটা ছেলে যদি 60% উত্তর করে, অর্থাৎ 600-তে যদি সে 360 পায়, তার তো ভাই টপ 500-এর কাছাকাছি চলে আসার কথা। তো তাহলে সে কেমনে র্যাঙ্ক 3000-এর বাইরে যায়? হ্যাঁ, উইকলি এক্সামের নাম্বার প্যাটার্ন এরকম না, বাট আমি এই জন্যই পার্সেন্টেজে বলতেছি। সেটা গেল কেন, 3000-এর বাইরে কেন গেল? সো নেক্সট এক্সাম থেকে আমি ট্রাই করার চেষ্টা করলাম যে আমি এবার শুধুমাত্র পারা জিনিসগুলোই উত্তর করব, অর্থাৎ বিগত বছরের প্যাটার্ন থেকে যেগুলো আসতেছে, যেগুলো আমার পারার কথা, যেগুলো ফর্মুলা জানলেই পারা যায়, যেগুলো একটু বেসিক জানলেই পারা যায়, আমার টার্গেট থাকবে এগুলো উত্তর করা। নতুন জিনিস আমি দেখবই না। সো আমি যদি পারা জিনিস আসলে তুমি দেখবা নিজেও তুমি মোটামুটি 50-60% কোশ্চেন উত্তর পারো, এইটা উত্তর করে আসতে পারলেই ভাই তোমার মোটামুটি চান্স হয়ে যাবে। সো নেক্সট উইকলিতেই তুমি জানলে একদম অবাক হবা যে আমার নেক্সট উইকলি, এটা ছিল উইকলি 1-এর র্যাঙ্ক, উইকলি 2 অথবা 3-তে যাই আমার র্যাঙ্ক চলে আসলো 1200-র ভিতরে, অ্যান্ড দেন লাস্টে তো টপ 30-তে গেছে। সো জাস্ট এই একটা কাজ করার কারণে কিন্তু এত বড় একটা ডিফারেন্স তৈরি হতে পারে। সো যারা উত্তরটা জানতো না, আই গেস তুমি উত্তরটা পেয়ে গেছো। রান মেথড দিয়ে এই জিনিসটা সলিউশন করা যায়। আচ্ছা, এই পর্যায়ে যায় আমি তোমাদেরকে একটু বলি যে আমরা অ্যাডমিশনে কীরকম রুটিন ফলো করব। রুটিন, সো দেখো অ্যাডমিশনে নিজের রুটিন ফলো করাটা একটু জটিল ব্যাপার। নিজের মতো রুটিন বানাবো, দেন ধরো এবার আমরা মোটামুটি 90 ডেজের মতো হয়তো টাইম পাবো। এই রুটিনগুলো বানায় পড়াটা একটু জটিল। তোমাকে যেটা করতে হবে, অফলাইন এক্সামকে সেন্টার করে রুটিন বানাইতে হবে। বাংলাদেশের সবথেকে পপুলার অফলাইন এক্সাম কে নেয়? উদ্ভাস নেয়। তো তুমি যেটা করবা, উদ্ভাসের উইকলি রুটিনটা ফলো করবা, উদ্ভাসের যে উইকলি এক্সামের রুটিনটা ফলো করবা। অর্থাৎ তোমার টার্গেট থাকবে আমি হয়তো ক্লাস মিস গেছে, আমার ডেইলি এক্সামও মিস গেছে, যাক গিয়া, বাট উইকলি 1 আমার যেই দিনে পড়ছে ওই দিনের সিলেবাস আমার যেমনেই হোক উইকলি 1 এক্সামের আগের রাতে কভার করতে হবে। এইটা বাই হুক অর বাই ক্রুক আমাকে উইকলি 1 এক্সামের আগের রাতে অ্যাট এনি কস্ট ওই উইকের পড়াটা শেষ করতে হবে। খেলাটা বুঝো, অ্যাডমিশন বেশ জটিল টাইম। তুমি চাইলে প্রতিদিনের রুটিন প্রতিদিন ফলো নাও করতে পারো, যে কোনো কিছু ঘটতে পারে। তোমাকে জাস্ট একটা জিনিস মেকশোর করতে হবে যে আমি ডেইলি রুটিন ফলো করতে না পারলেও অ্যাটলিস্ট উইকলি রুটিনটা যেন ফলো হয়। অর্থাৎ উদ্ভাস যেদিন উইকলি এক্সাম নিবে তার আগের রাতে অ্যাট এনি কস্ট ওই উইকলি এক্সামের সিলেবাস যেন শেষ হয়ে যায়। যারা এডেড গ্রুপের ইঞ্জিনিয়ারিং ব্যাচ নিয়ে কথা বলো, আমরা কি করি, এই পারা জিনিস বিগত বছর এবং কয়েকটা খুঁটিনাটি জিনিস মিলায়ে অনেক কম্প্যাক্ট কন্টেন্ট দেয়, রাইট? আমরাও কিন্তু এবার সেম কাজ করতেছি। আমাদের টার্গেট যেমন এখন তো উইকলি 1 সামনে, রাইট? 27, 28, 29 তারিখ, এর মধ্যে উইকলি 1টা হচ্ছে। আমরা কি করতেছি, আমি এখন যখন ভিডিও বানাচ্ছি, এখন হচ্ছে তোমার মোটামুটি মঙ্গলবার চলে, তো আমরা এই শুক্রবারেই আমাদের উইকলি 1-এর সবগুলো ক্লাস দিয়ে দেবো। উদ্ভাসের উইকলি 1-এ যে কয়টা ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব দিয়ে দেবো, কারণ তোমাদের এক্সামের বেশ আগেই আমরা ক্লাসটা দেবো। শুক্রবার দেওয়ার একটা রিজন আছে, তোমাদেরই মানে একটা অনুরোধ ছিল যে ভাই আমরা এখনও ভর্তি হয়ে সারতে পারে নাই, অনেকে ঢাকায় আসছে মাত্র, সো এখনই দিয়ে দিলে ওরা হয়তো একটু পিছিয়ে যাবে। আবার তাছাড়া আমাদের কোর্সগুলোতে ফাউন্ডেশন ক্লাসও দেওয়া আছে, তোমাদের মোস্ট ফেভারিট কন্টেন্ট এগুলো। সো ফাউন্ডেশন ক্লাস অনেক ছোটোভাবে রেকর্ড করা থাকে, অনেক ছোট ক্লাস, ওইটা দিয়ে যেন তোমরা একটু বেসিকটা ধরতে পারো, এই জন্য একটু টাইম দিলাম। বাট ফ্রাইডেতে আমরা উইকলি 1-এর সবগুলো কন্টেন্ট একসাথে রেকর্ডেড কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিক করে দেবো, মানে ওয়েবসাইটের ভিতরে আর কি, কোর্সের ভিতরে এটা তুমি দেখতে পারবা। ওই কন্টেন্টগুলো এনি হাউ দেখে যাবা। আমি এটা বারবার তোমাকে বলতেছি, উইকলি এক্সামে তুমি 60 থেকে 70% কোশ্চেন উত্তর করতে পারবা জাস্ট ওই ক্লাসগুলো দেখলেই।
ক্লাসগুলো এতটা ছোট, একটা চ্যাপ্টার মাত্র ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা এর মধ্যে ক্যাপচার করা, এতটা কম্প্যাক্ট। এই ক্লাস রেকর্ড করতে আমাদের 2 দিন 3 দিনও লেগে গেছে। ক্লাস রেকর্ড করতে তো ঘন্টাখানেক লাগে, 2 ঘন্টা লাগে। কন্টেন্টটা গুছাইতে আমাদের এই পরিমাণ টাইম লাগছে। সো আমরা এই কাজটা এবার করতেছি। তোমাদেরকে বারবার বলতেছি, এই কাজ হয়তো প্রতি বছর আমরা করতে পারবো না, হয়তো এর পরের বছর আল্লাহ আমাকে দুনিয়াতেও না রাখতে পারে, বাট এটা তোমার জন্য বা নেক্সট যারাই ভিডিওটা দেখতেছে তাদের জন্য একটা কথাই আমি বলবো, অ্যাডমিশনে সবাই ডেইলি রুটিন ফলো করতে নাও পারে, বাট উইকলি রুটিন কোনোভাবে যেন আমার হাতছাড়া না হয়, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। অর্থাৎ উইকলি এক্সামের আগেই যেন আমার ওই উইকলির সিলেবাসটা শেষ হয় অ্যাট এনি কস্ট, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে। এই জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করে কাজ করতেছি, ঠিক আছে? কারণ উদ্ভাসের সাথে ফলো করলে তোমার অটোমেটিক্যালি টাইমলি সিলেবাসটা শেষ হবে, মানে টাইমলি পড়াটা শেষ হবে। সো এটা ছিল আমাদের রুটিন, কেমনে কি করব। এবার ছোট্ট একটা ব্যাপার যে কনসেপ্ট বুক করব না কোশ্চেন ব্যাংক করব। আগে একটা সিম্পলি তুমি খেয়াল করলে দেখবা এখনকার যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকগুলো আসে, তুমি দেখবা এখানে শুরুতে থিওরি দেওয়া থাকে। তুমি কি জানো আগে থিওরি দেওয়া থাকতো না? আগে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে শুরুতে থিওরি দেওয়া থাকতো না। তুমি দেখলেই পাবা 25 সালে উদ্ভাসের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ হয়, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করলে কি বইটা চান্স পাওয়া যায় কিনা। ওইখানে ওরা খুব ক্লিয়ারলি বলে যে যদি কোশ্চেন ব্যাংক কেউ একবার করে চান্স পাওয়া সম্ভব না, কিন্তু বারবার সলভ করতে করতে তার যদি আয়ত্তে চলে আসে তাহলে কিন্তু সে চান্স পাবে। এবং এই জিনিসটা কমপ্লিটলি আমার অ্যাডমিশন স্টোরিকে মিরর করছে। অর্থাৎ আমার অ্যাডমিশন স্টোরিটাই কিন্তু এটা ছিল। আমি জানতাম একবার কোশ্চেন ব্যাংক সলভ করলে আমি এটা জানবো না, কিছুই করতে পারবো না, বাট এটা যদি মাল্টিপল টাইমস আমার হায়াতে থাকে, আমার আয়ত্তে থাকে, তখন কিন্তু এখান থেকে অনেক কিছুই আমি উত্তর করতে পারবো। এবং তুমি ঠান্ডা মাথায় বসে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখো যে কেউ যদি 20 বছরের বইটার প্রশ্ন মাথায় নিয়ে যাইতে পারে, তার 21তম বছরের প্রায় 50% কোশ্চেন এখান থেকেই আসবে। সো এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পরীক্ষার হলে জিনিসটা মেস আপ হয়ে যাবে। সো তোমরা যারা এই কোশ্চেনটা বারবার করো কনসেপ্ট বুক নাকি কোশ্চেন ব্যাংক, জিনিসটা বুঝো আগে কোশ্চেন ব্যাংকে কোনো থিওরি থাকতো না, এখন উদ্ভাস থিওরি দেয় যেন তোমার শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়লে হয়ে যায়। কিন্তু খেয়াল করো এইটা শুধুমাত্র আমার ফিজিক্সের কোশ্চেন ব্যাংক। সো এরকম করে কেমিস্ট্রি ম্যাথ যোগ করলে এত মোটা হয়ে যাবে। এই জিনিস কি আদৌ পড়ে শেষ করা পসিবল? পড়ে যদি কেউ শেষও করে পরীক্ষার আগের রাতে রিভাইজ দিতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা এতটা কম্প্যাক্ট করি। আমাদের স্লাইডগুলো যদি বই আকারে প্রিন্ট করা যায়, আমি কয়েকবার কথাটা বলছি, এটার সাইজ লিটারালি এতটুকু হয়ে যেত। মানে খালি ফিজিক্স বলতেছি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় টোটালটা এতটুকু হইতো। অর্থাৎ আমরা এমন এমন ম্যাথগুলোই সিলেক্ট করছি যে বললাম 2-3 দিন লাগে একটা চ্যাপ্টার গুছাইতে। এমন এমন কন্টেন্টগুলো আমরা গুছাইছি যে এগুলো করলে বাকিগুলো হয়ে যায়। সো তুমি যেভাবেই হোক এইটা মেক শিওর করো যে কোশ্চেন ব্যাংক যেন আগে শেষ হয়ে থাকে। এরপরে যদি টাইম পাই কনসেপ্ট বুক তুমি দেখতে পারো। কনসেপ্ট বুক হচ্ছে মানুষ যারা A to Z পড়ে যায়, এরা হচ্ছে বুয়েটের ভাই টপ 50 এই জায়গাগুলো চিন্তা করে। তুমি চান্স পাইতে চাও বা মোটামুটি টপ 200 হইলেও হয়ে যায়। কোশ্চেন ব্যাংক মোর দ্যান ইনাফ, কিন্তু ওইটা বেসিক বুঝে বুঝে সলভ করতে হবে। এই কারণে কিন্তু আমরা ফাউন্ডেশন ক্লাস দিয়ে রাখছি, যেখানে তোমার একটু বেসিক দরকার বাট খুব বেশি সময় নাই, একদম টপিক মেনশন করে ওইটার উপরে 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত ক্লাস দেওয়া আছে কোর্সের ভিতরেই, ঠিক আছে? সে হচ্ছে তোমার উত্তরটা, ঠিক আছে? ক্লিয়ার আশা করি। এবার আসো, কেতাব স্যারের ম্যাথ না করলে নাকি বুয়েটে চান্স পাওয়া যায় না, এই কথাটা উল্লেখ আছে অনেকখানে। তো দেখো ভাই, কেতাব স্যারের ম্যাথ করতে কোনো সমস্যা নাই, তবে কেতাব স্যারের একটা বেসিক ওদের বই পাবলিশ হয় কেমন এটা একটু বুঝো। মনে করো এখন হচ্ছে 26 সাল চলে, তো 26 ব্যাচ যাচ্ছে, তো 25 ব্যাচে বুয়েটের পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে। তো কেতাব স্যার যেটা করে, যখন ওরা 26-এর এডিশনটা বাইর করছে ওই বইয়ের ভিতরে 25-এর বইয়ের কোশ্চেনটা ঢুকায় দেয়। সিমিলারলি 25 সালে ওরা কি করছে, 24-এর বইয়ের কোশ্চেনটা ঢুকায় দেয়। এখন তুমি যখন 26 সালে এসে কেতাব স্যারের ম্যাথ দেখতেছো, তুমি দেখবে যে প্রত্যেকটা ম্যাথের পাশে লেখা যে 25 সালে বইটা এটা আসছে। সো তোমার ব্রেন একটা সিগন্যাল দেয় যে ভাই কেতাব স্যারের বই থেকেই তো আসছে। বাট ঘটনা আসলে এটা না, ঘটনা হচ্ছে আগে কোশ্চেন হয়েছে, দেন কেতাব স্যারে ওইটা আপডেট হয়ে পাশে সাল লেখে, এটা হচ্ছে ব্যাপার। সো ভাই কেতাব স্যার থেকে বইটা প্রশ্ন আসে, ব্যাপারটা আসলে ঠিক এরকম না। এবার আমি তোমাকে বলি তাহলে ভাই কোশ্চেনটা আসে কই থেকে? তুমি কেতাব বলো, এসইউ বলো, রূপন্তী বলো, অক্ষরপত্র বলো, যেখান থেকেই বলো না কেন, ম্যাথ কোশ্চেন বুয়েটের প্রায় 70% সরাসরি বই থেকেই আসে। তো সবখান থেকে আসে, পার্থক্য হচ্ছে এসইউ আহমেদের স্যারের বইয়ের পাশে সালটা আপডেট করা থাকে না, কেতাবে আপডেট করা থাকে। সো যে যে রাইটারই পড়ে আসছো না কেন, তার সাথে এখন যদি ম্যাথ কোশ্চেন ব্যাংকটা একটু পড়ে ফেলতে পারো, তোমার কিন্তু ওই যারা কেতাব পড়ো নাই তার ওই আক্ষেপটা দূর হয়ে যায়। সো আশা করি এই প্রশ্নটা নিয়ে তোমাদের আর কোনো মানে টেনশন হওয়ার কথা না, যারা অন্য বই পড়ে আসছো, ঠিক আছে? এবার আসো ভাই,
আমরা একটু ম্যাথ সলভের রিসোর্স নিয়ে কথাবার্তা বলি। অর্থাৎ আমরা ম্যাথ সলভ করবো কই থেকে? অনেকে অনেক জায়গা থেকে সলভ করে, যেমন অনেকে গাণিতিক পদার্থ পড়ে, গাণিতিক রসায়ন পড়ে, অনেকে সেলু পড়ে, প্রামাণিক পড়ে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, অ্যাডমিশন টেস্টে ম্যাথ সলভিংয়ের সিকোয়েন্স 1 নাম্বার হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট 10 বার, 2 নাম্বার হচ্ছে আবারও কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট আরও 10 বার, 3 নাম্বার হচ্ছে আবারও কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট আরও 10 বার, শেষ এইবার 4 নাম্বারে তুমি কনসেপ্ট বুক আনো, অন্য রাইটারের বই আনো, গাণিতিক পদার্থ আনো, যাই আনো। জিনিসটা বুঝছো? সো সবার আগে মেইন প্রায়োরিটি হচ্ছে বিগত বছরে কি আসছে। কাদের জন্য ভাই? যারা চান্স পাইতে চায়, টপ করতে চায়, ও নিচ থেকে শুরু করলেও সমস্যা নাই। টপাররা ইউটিউবে থাকে না। যারা চান্স পাইতে চাও, তোমরা তো হেল্পের জন্য ভিডিওগুলো দেখো। দিস ইজ দ্য সিকোয়েন্স। অ্যাটলিস্ট আগে 15 থেকে 30 বার কোশ্চেন ব্যাংক শেষ কর ভাই। কেমনে শেষ করে ভাই? আমি তো তোমাকে পুরাটা শেষ করতে বলতেছি না ভাই, এখান থেকে গুছাই তো একটুক বানাই দিলাম, এইটা 30 বার পড়ো, তাহলে তো একটার সাইজে হয়। তোমাকে তো এটা এরকম মোটা মোটা 3টা পড়তে বলতেছি না, এই যে একটুক করে দিছি তুমি 30 বার পড়ো না, এটাই তো হয়। সিম্পল জিনিস। এবার আসো নেক্সট ওয়ান, আমাদের উইকলি র্যাঙ্ক কতটুকু ম্যাটার করে। এই 2টা কোশ্চেন আমি যেন অনেকে দেখতেছো, উত্তর দিচ্ছি। উইকলি র্যাঙ্ক ম্যাটার করে কিনা দেখো। একটা স্টুডেন্ট যদি 10টা পরীক্ষায় অনেক ভালো করে, 11তম পরীক্ষায় ভালো করার চান্স অনেক হাই। সো উইকলি র্যাঙ্ক যদি তোমার ভালো থাকে, বাসায় প্যারা কম খাবা, অ্যান্ড ইভেন্চুয়ালি আমি হুদাই কেন খারাপ করতে যাব, হাতে তো সময় সুযোগ আছে। সো কেউ যদি উইকলি সিলেবাসটাকে পড়ে যে এক্সাম দিতে পারে, তার উইকলি র্যাঙ্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নাই ভাই। আমার যে মিসফরচুন হয়েছিল প্রথমবার 3000, কারণ ওই টাইমে আমি তো ছিলাম না, আমি তো আমাকে পড়াই নাই বা এরকম কোনো সলিউশনও ছিল না যে তোমার পুরো উইকের সিলেবাসটা কেউ ছোটো করে দিচ্ছে। এই সুযোগটা ছিল না, যার কারণে আমি শেষ করতে পারতাম না, এবং পরীক্ষার হলে যায় আমি সবগুলাই উত্তর করার ট্রাই করতাম। তখন আমি 30 সেকেন্ড রুল জানতামও না, আমি নিজে ঠুকে এটা বুঝছি, যেটা আমি তোমাকে এখন বোঝানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি। বুঝতে পারছো? সো র্যাঙ্ক ভাই ভালো রাখার চেষ্টা করবা, এবার আসো, কেমিস্ট্রি থিওরি কোশ্চেন হয় না ম্যাথ কোশ্চেন হয়? ইদানিং দেখতেছি আমরা বুয়েটে কেমিস্ট্রি নিয়ে একটু ঝামেলা হয়। যদি এই প্রশ্নটা করো ভাই, কেমিস্ট্রি প্রথমত কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে বুয়েট মাস্ট ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে। যেমন কেমিস্ট্রির ফার্স্ট পেপারের তুমি চলে যাও চ্যাপ্টার 2তে, এখান থেকে দ্রাব্যতা নিয়ে কোশ্চেন করবেই বুয়েট, এটা একদম মাস্ট। ঠিক আছে, এবার আসো চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3তে চলে যাও, বুয়েট ম্যাথ কোশ্চেন করবেই। এই 2টা চ্যাপ্টার থেকে ম্যাথ কোশ্চেন প্রতিবারই বুয়েট করে, এখান থেকে কোনো থিওরি কোশ্চেন আসে না। চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে মোটামুটি সেম কথা। তবে বুয়েট ইদানিং অনেক থিওরি কোশ্চেন আসতেছে। কিরকম? ধরো রিয়াকশন চায়, আজাইরা রিয়াকশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে রাখছে। সংকেত চায়, এগুলো বুয়েট কিন্তু ইদানিং অনেক করে। সংকেত, ধরো 5টা সংকেত নিয়ে একটা 10 নম্বরের কোশ্চেন বানায় ফেলছে। তারপরে ইলাবোরেশন চায়, যে মনে করো সিওডি এর পূর্ণ নাম লেখো, এরকম 5টা ইলাবোরেশন চাইতেছে তোমার কাছে, 1-2 করে, অনেক চায়। ঠিক আছে, গাঠনিক সংকেত চায়। তারপরে তোমার ওই যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে, যে কোনটা নিরাপদ, কোনটার কাজ কি লেখো, এই কোশ্চেনগুলো বুয়েট ইদানিং অনেক করে। সো এগুলোর উপরে আমাদের একটা সেপারেট ক্লাস থাকে, যেটা আমি নিজে নেই, এটা একদম শেষের দিকে আর কি ব্যাচের। ওইখানে যতগুলো রিয়াকশন পড়তে হবে, সংকেত পড়তে হবে, তোমার যা পড়তে হবে কেমিস্ট্রির উপরে, আমি সব কভার করে দিই, একদম A to Z থাকে। মানে ওটা একটা সামারি ক্লাস, স্লাইড সহ নোট সহ তোমাদেরকে দিয়ে দেই, প্রতি সিজনে করি, এর বাইরে কিছু আসে না ইনশাল্লাহ। যে কয়টা রিয়াকশন দিয়ে দিব, যে কয়টা সংকেত দিয়ে দিব, মোর দেন ইনাফ। সো কেমিস্ট্রি ভাই থিওরিটিক্যাল কোশ্চেনও করে, ম্যাথমেটিক্যালও কোশ্চেন করে, বাট কিছু ভাগ আছে। এই চ্যাপ্টারগুলো থেকে ওরা সবসময় ম্যাথই করে, বাদ বাকি চ্যাপ্টারগুলো থেকে ঘুরে ফিরে ওরা থিওরিটিক্যাল কোশ্চেন দেয়। অবাক হবা জানলে যে বুয়েট কিন্তু মল্ট ভিনেগার প্রস্তুতি নিয়েও কোশ্চেন করে। সো এগুলো আমরা পড়াবো আর কি, সো টেনশন করো না, ঠিক আছে? এটা একটু সেপারেটভাবে পড়তে হয়। আচ্ছা, এইবারে গেছে আমরা সব কভার করছি 2টা কোশ্চেন বাদে। এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কেমন, আর 2 হচ্ছে ইঞ্জিনিয়ারিং করলে কি ভার্সিটি হয় কিনা। সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ জিনিসটা আমরা অনেকে মনে করি যে আমরা এইচএসসিতে যেরকম এমসিকিউ দিয়ে আসছি, পিলিতে যেরকম এমসিকিউ দিয়ে আসছি, এগুলো মনে হয় ওই রকম। বাট কথা হচ্ছে বা এগুলো মোটেও ওই রকম না। কারণ পিলিতে, মানে ধরো বুয়েটের পিলিতে কত নাম্বারের যেটা এমসিকিউ হয়তো আগের বছরগুলোতে তুমি যদি কোশ্চেন ব্যাংকে দেখো, ওইগুলোর নাম্বার থাকতো 1 নাম্বার।
এইচএসসির এমসিকিউর নাম্বার থাকে 1, কিন্তু ধরো সিকিউরিটিতে যখন এমসিকিউ চলে আসে তখন এগুলোর নাম্বার থেকে 6 থেকে 10। সো এটা কিন্তু কোনোভাবে ওই এমসিকিউ কোশ্চেনের মতো হয় না। এটা মূলত এটাকে আমি বলি যে এটা হচ্ছে তোমার একটা রিটেন কোশ্চেন, কিন্তু এটার একটা ছদ্মবেশ আছে। ছদ্মবেশটা কি? ছদ্মবেশ হচ্ছে এটা হচ্ছে একটা এমসিকিউ আকারে আছে। অর্থাৎ ওই এমসিকিউ কোশ্চেনটারই একটা এমসিকিউ কোশ্চেনের যদি অপশনগুলো সরায় ফেলে তুমি 3 আঙ্গুল জায়গা দিয়ে দাও এবং বলো যে 3 মিনিটে সলভ করো, তাহলে ওইটাই বুয়েটের রিটেন হয়ে যায়। ঘুরায় চিন্তা করলে বুয়েটে যে রিটেন কোশ্চেনটা আছে ওইটারে যদি তুমি 3 আঙ্গুল জায়গাটা সরাই দিয়ে নিয়ে 4 থেকে 5টা অপশন দিয়ে দাও, ওইটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন হয়ে যায়। সো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন মানে কিন্তু এই না যে 1 মার্কের কোশ্চেন, খুব সহজ কোশ্চেন হবে। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন লিটারালি তোমার রিটেন কোশ্চেনের মতোই, এবং এটার নাম্বারও এরকমই থাকে, রিটেনের নাম্বারের মতোই থাকে। বরং এটার অনেক ক্ষেত্রে টাফ, কারণ রাফ করার জায়গা পাওয়া যায় না। এবং এই কারণে আমি আমার ব্যাচগুলোতে এইটা নিয়েও আলাদা সেপারেট ভিডিও বানাই, যে একটা কোশ্চেন খুলি কোথায় কোথায় রাফ করবে এগুলো দেখানোর ট্রাই করি। সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউর প্রস্তুতি হবে রিটেন, প্র্যাকটিস হবে এমসিকিউ। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ যেখানে যেখানে থাকে সেটার প্রস্তুতি হবে রিটেন, কারণ রিটেনের কোশ্চেনই কিন্তু এমসিকিউতে আসে। সো প্রস্তুতি হবে রিটেন। আমাদের ক্লাসগুলোতে রিটেন এমসিকিউ বোথ পড়াই। বারবার বলে রাখি যে এমসিকিউ রিটেন আকারে আসতে পারে, রিটেন আবার এমসিকিউ আকারে আসতে পারে, যে কোনো কিছু করতে পারে। যা পড়াচ্ছে তা খালি মাথায় রাখতে হবে। সো প্রস্তুতি হবে রিটেন, কিন্তু আমার প্র্যাকটিস করতে হবে এমসিকিউ প্যাটার্নে। এই জন্য আমাদের সেপারেট স্ট্র্যাটেজিক ক্লাস থাকে আর কি। ঠিক আছে, এইবার আসো লাস্ট কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং করলে কি ভার্সিটি হয়ে যায় কিনা? মেজরিটি কেসে দেখা যায় যে ঢাকা ভার্সিটির টপ 1000-এর মতো জায়গাটার প্রায় 700-800 পোলাপান যারা ঢুকে তারা মেজরিটি থাকে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া। আসলে এই ঘটনাটা ঘটে কেন? কারণ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে অনেক ক্ষেত্রেই ভার্সিটির প্রস্তুতি হয়ে যায়। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারো কিনা। ভার্সিটিতে এটা পুরোপুরি উল্টা। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির সাথে সাথে হাতে ক্যালকুলেশন শিখতে পারে এবং একটু সময় করে নিয়ে ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা থাকে ওইটা একটু উল্টায়া ওইখানে হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারে, তার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া খুব বড় একটা ডিল না। সো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলেই ভার্সিটি হয় কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষ। শর্তটা কি? শর্ত হচ্ছে তাকে হাতে ক্যালকুলেশন শিখতে হবে এবং তাকে ওই ভার্সিটির কোশ্চেনের প্যাটার্নে কিছু হইলেও পরীক্ষা দিয়ে আসতে হবে। সো এই ছিল টোটাল বিস্তারিত ভিডিওটা। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ কিন্তু এখন ফুললি রানিং। যারা যুক্ত হইতে চাও এগুলোর বিস্তারিত সব কিছু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা জেনে নিতে পারবা। আসসালামু আলাইকুম, টাটা।